আজকের এই ভিডিওতে আমরা রায়া মার্টিন বসুমিত্রার সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ের মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের বাংলা বিষয়ে যে একের দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বেনাচিডাঙ্গা হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান যাবে জলের উপর। এরপর একে দ্বিতীয় যেটা আছে ননিবালা দেবী অমর চ্যাটার্জি ও তার কয়েকজন সহকর্মীকে আশ্রয় দেন এটাবে রিসরাতে। এরপরে একে থেকে তিন আছে তিব্বতীদের প্রধান ব্যবসা ছিল এটাবে পশম। এরপরে একে থেকে চার হে রুদ্রবীণা বাজো 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 কোন কবিতার পংক্তি এটাবে ভারত তীর্থ। এরপরে একে থেকে পাঁচ এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি এ কথা কে বলবে তবে মা। এরপরে একে থেকে ছয় বইটই কবিতাটি কার লেখা এটা হবে প্রেমেন্দ্র মিত্র। এরপর একে থেকে সাত একটি বিদেশি প্রত্যয় যোগে গঠিত শব্দ হলো এটা হবে ফাঁকিবাজ। এরপরে একে থেকে আর আছে শূন্যস্থান পূরণ করো ব্যবহারযুক্ত এটা হবে স্নেক এটা হবে ব্যবহারিক। এরপরে একে থেকে নয় গাড়িটি ফতে সিংপুর ছাড়লো। এখানে ফতে সিংপুর পদটি কোন কারককে নির্দেশ করছে এটা হবে অধিকরণ কারক। এরপরে একে থেকে দশ আছে দুই বন্ধুতে কি হাসাই না হাসতে পারে। এখানে হাসাই শব্দটি কোন জাতীয় কর্ম এটা হবে সমধাতুচ কর্ম। এরপরে একে থেকে 11 যেটা আছে অনুসর্গগুলি হলো এটা হবে অর্থযুক্ত। এরপরে দুই দাগে আছে একটি বাক্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। দুই দাগে এক আছে তোমাদের ওখানে এতদিনে বোধ হয় বর্ষা নেমেছে কার উদ্দেশ্যে কবি একথা বলেছেন। এর উত্তরটি হলো এই যে রবীন্দ্রনাথের স্নেহধন্যা রানুর উদ্দেশ্যে কবি একথা বলে লিখেছেন। এরপরে এটা আছে দুই দাগে দুই কোন দুজন বিখ্যাত বিজ্ঞানী বাঙালি তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন। এর উত্তরটি হলো শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর এবং শান্তরক্ষী তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন। এরপরে যেটা আছে দুই দাগে তিন এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল রেফারিটি হলো দিব্যেন্দু বাবু। এরপরে দুই থেকে চার যেটা আছে ননিবালা তক্ষুনি দরখাস্ত লিখে দিলেন। ননিবালা দেবী কাকে দরখাস্ত লিখেছিলেন। এর উত্তরটি হলো ননিবালা দেবী আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি সাহেবকে দরখাস্ত লিখে দিয়েছিলেন। এরপরে তিনে দাগে আছে একটি বাক্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। তিনে দাগের এক আছে মার অভিষেকে এসো এসো তোরা এখানে কোন মায়ের কথা বলা হয়েছে। এর উত্তরটি হলো এখানে দেশমাতা অর্থাৎ ভারত মাতার কথা বলা হয়েছে। এরপরে তিনে দাগে দুই যেটা আছে সূর্য ডুবে যাওয়ার কথকরা দুচ্ছাই বলেছে কেন। এর উত্তরটি হলো সূর্য ডুবলে খেলা শেষ করে বাড়ি চলে যেতে হবে বলে ছোট ছোট ছেলেমেয়েরা বিরক্ত হয়ে দুচ্ছাই বলেছে। এরপরে তিনের তিন আছে বইটই কবিতায় বই পড়া মিছে হয়ে যায় কখন। বইটই কবিতায় বই পড়া মিছে হয়ে যায় যখন টই না পড়লে। এরপরে তিনের চার যেটা আছে সে ভাগ্যে লেখা ভাগ্যে কি লেখা আছে। এর উত্তরটি হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ভারতীর্থ নামক কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। ভারতবর্ষ এমন এক মহান দেশ যে দেশে ঘটেছে সর্বজাতির মহামিলন, অথচ এই মহান দেশ ইংরেজদের দ্বারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছিল। এই দেশের শান্ত নিরীহ মানুষকে ভোগ করতে হয়েছিল দুঃসহ অত্যাচার নিপীড়নের যন্ত্রণা। কত তাজা প্রাণ অকালে চিরনিদ্রায় শায়িত হয়েছিল পবিত্র হোমানলে, তাই এখনো জ্বলতে দেখা যায় দুঃখের রক্তশিখা। এই দুঃখ যন্ত্রণার মুহূর্তগুলি আমাদের সহ্য করে যেতে হবে, এটাই আমাদের ভাগ্যে লেখা আছে।
এরপরে চারিদিকে যেটা আছে একটি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। চারিদিকে এক যেটা আছে মাকুকে চালু করার বোতাম কোথায় ছিল? মাকুকে চালু করার বোতাম ছিল নাকের কালো তিলের নিচে। এরপরে 4-2 যেটা আছে হোটেলওয়ালা আসল নাম কি? হোটেলওয়ালা আসল নাম হলো নোটো অধিকারী। এরপরে 4-3 আছে মাকুকে তৈরি করতে কত বছর লেগেছিল? মাকুকে তৈরি করতে 17 বছর লেগেছিল। এরপরে 5 থেকে আছে একটি বাক্যের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5 থেকে 1 যেটা আছে বিভক্তি ও অনুসর্গের দুটি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো এই যে এটা লিখে দেব বিভক্তি অনুসর্গ। এক হচ্ছে বিভক্তি চিহ্নের নিজস্ব কোনো অর্থ নেই, এটা হবে অনুসর্গের নিজস্ব অর্থ আছে। 2 বিভক্তি চিহ্নের স্বতন্ত্র প্রয়োগ নেই, অনুসর্গের স্বতন্ত্র প্রয়োগ আছে। এরপর 3 বিভক্তি চিহ্ন শব্দের সঙ্গে একেবারে একাঙ্গ হয়ে যায়, অনুসর্গ কখনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে না। এরপরে যেটা আছে 5 থেকে 2 বুদ্ধদেব বাবু ক্লাসে ব্যাকরণ পড়াচ্ছেন। এখানে বুদ্ধদেব বাবু পদটি কোন কারকে কি বিভক্তি? এখানে বুদ্ধদেব বাবু হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি। এরপরে 5 থেকে 3 যেটা আছে তদ্ধিত প্রত্যয় কাকে বলে? এর উত্তরটি হলো এই যে শব্দ প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমন শিবযুক্ত স্ন, শৈব, তৎকালযুক্ত ইন, তৎকালীন। এরপর যেটা আছে 5 থেকে 4 দুটি কৃত প্রত্যয়ে উদাহরণ দাও। এর উত্তরটি হলো এই যে তোমাদের দুটি কৃত প্রত্যয় উদাহরণ, যেমন এখানে হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয় যেমন হচ্ছে দা ধাতুযুক্ত ত্রিশ সমান দাতা, আবার হচ্ছে বাংলা কৃত প্রত্যয় যেমন হচ্ছে ডুব ধাতুযুক্ত অ ডুবো। এরপরে 5-5 আছে অচিন্ত বাবু হাতে লিখতে ভালোবাসেন। এখানে হাতে শব্দটি কোন কারককে নির্দেশ করে? এটা করণ কারককে নির্দেশ করে। এরপরে 5 থেকে 6 যেটা হচ্ছে বাংলা প্রত্যয় যোগে একটি শব্দ তৈরি করে দেখাও। এর উত্তরটি হলো এই যে বাংলা প্রত্যয় যেমন হচ্ছে পাগলযুক্ত আমি সবার পাগলামি। এছাড়া আছে যেমন হচ্ছে চোরযুক্ত আই চোরাই, চলযুক্ত অন্ত চলন্ত। এগুলি থেকে তোমরা যে কোনো একটি বলে দেবে। এরপরে 5 থেকে 7 যেটা আছে একটি প্রযোজ্য কর্তা উদাহরণ দাও। এর উত্তরটি হলো এই যে এখানে এটা হবে বাবা ছেলেকে অঙ্ক করাচ্ছেন। ছেলে যেহেতু বাবার প্রেরণায় কাজটি করছে তাই ছেলে হলো প্রযোজ্য কর্তা। এরপরে 6 থেকে যেটা আছে কম বেশি 3টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 6 থেকে 1 যেটা আছে তোমার ইচ্ছে হয়েছে আমি বাধা দেব না, কে কাকে বাধা দিতে চায়নি? এর উত্তরটি হলো এই যে রবীন্দ্রনাথের চিন্তাশীল নাট্যাংশের প্রধান চরিত্র নরহরি তার মায়ের কাছে যাওয়ার ইচ্ছায় মাকে বাধা দিতে চাননি। এরপর এটা আছে 6-2 আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই, কাদের সঙ্গে কাদের খেলার কথা বলা হয়েছে? এর উত্তরটি হলো এই যে টাউন স্কুল ও মিশন স্কুলে ছেলেদের মধ্যে খেলার কথা বলা হয়েছে। এরপর যেটা আছে 6-3 সমুদ্রের ধারে ঝড় কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে? এর উত্তরটি হলো সমুদ্রের ধারে ঝড় মাঝে মাঝে উপকূলের সব কিছুকে তঞ্চনঞ্চ করে দেয়, ভেঙে দেয় গাছপালা ঘরবাড়ি। ঝড়ের প্রবল তাড়নায় সমুদ্রের ঢেউ অনেক সময় ঢুকে পড়ে লোকবসতিতে, ক্ষতি করে অনেক কিছু। এরপরে যেটা আছে সাথে দাগে কম বেশি 3টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 7 থেকে 1 যেটা আছে চমকে দেবেন লক্ষ্যরঙের দৃশ্যে কোন কবিতায়? কে লক্ষ্যরঙের দৃশ্যে চমকে দেবেন? এর উত্তরটি হলো এই যে উদ্ধৃত অংশটি কবি শঙ্কর ঘোষের রচিত দিনফুল কবিতা থেকে গৃহীত।
এরপরে যেটা লিখবে, তোমার এখানে বলেছে কে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন। এই যে প্রকৃতির লীলাখেলা ঈশ্বরের অধীনে দিনের অবসানের সঙ্গে সঙ্গে গোধূলি আসে, আকাশে নানা রঙে ভরে যায়, ক্রমে অন্ধকার নেমে আসে, আকাশ ভরে ওঠে অসংখ্য নক্ষত্রে। প্রকৃতির এই পট পরিবর্তনকে কবি লক্ষ রঙের দৃশ্য বলেছেন। এরপর এটা হচ্ছে দিনের শেষে কথকদের অর্থাৎ ছোট ছেলেমেয়েদের ঘরে ফেরার পালা, তাই তারা কল্পনা করে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ বর্ণময় করে ঈশ্বর লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন। এরপরে এটা আছে 7-2 মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন। এর তো হলো ভারতীয় কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে মহামানবের সাগর তীরে হিসেবে বর্ণনা করেছেন। নানান নদীর ধারা এসে যেমন সাগরে মিলিত হয়, তেমনি ভারতবর্ষের পূর্ণভূমিতে যুগ যুগান্তর ধরে নানা জাতি, বর্ণ, ধর্ম ও সম্প্রদায়ের মানুষ এসে একত্রে মিলিত হয়েছে। ভারত মাতা দু বাহু বাড়িয়ে তাদের আপন করে নিয়েছেন। তাদের পাদস্পর্শে ভারতভূমি আরও পবিত্র হয়ে উঠেছে। এইভাবেই এদেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। এরপর এটা আছে 7-3 বই টই কবিতায় টই কি। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নাও। বইয়ের মধ্যে এবং বইয়ের বাইরে থাকে টইয়ের অস্তিত্ব। টইয়ের অর্থ আনন্দময় অনুভূতি। তা যেমন থাকে রোদ মাখানো গাছের ডালে পাতায়, থাকে আকাশ ছোঁয়া খোলা মাঠে, তেমনি তাকে পাওয়া যায় অন্ধকার মেঘের বিদ্যুতের চমকেও, দিঘির জলের বৃষ্টির ফোঁটায়, পাখির ডানায়, ছোটদের মিষ্টি হাসিতে। এরপরে যেটা আছে 8 কম বেশি 5টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8-1 যেটা আছে মাকু কিভাবে কাঁদতে পারলো। এর উত্তরটি হলো, সোনা মাকুর মাথায় ভিতরে কাঁদার কল লাগিয়ে দিয়েছিলাম। ঘড়িওয়ালা ঘুমন্ত মাকুর 2 কান ধরে খুব করে প্যাঁচ দিতে মাকুর মাথায় খুলি কট করে বাক্সের ঢাকনার মতো খুলে যায়। সবাই দেখে যে ভিতরে কলকবজার মাঝে মাঝে ফাঁকা রয়েছে। সোনা তখন পুটলি খুলে জ্যামের টিন, কেরোসিন তেল ঢালা ফোদল আর রবারের নল বের করে। তারপর কলকবজার ফাঁকে সবার উপর জ্যামের টিনটি পড়ছে, তার তলায় ফোদল দিয়ে তার মুখের রবারের নল লাগিয়ে নলের অন্য দিকটা মাকুর মুন্ডুর ভিতরে 2 চোখের মাঝে গুঁজে দিয়ে টিনে জল ঢালে। তারপর ঢাকনা বন্ধ করে নাকের কাছে অবস্থিত টিপকল টিপতেই মাকু উঠে বসে কেঁদে ভাসিয়ে দেয়। এইভাবে সোনার কেরামতিতে মাকু কাঁদতে পারে। এরপর যেটা আছে 8-2 হলুদ কাগজে মোড়া প্যাকেটের মধ্যে কি ছিল। হলুদ কাগজে মোড়া প্যাকেটের মধ্যে ছিল সুন্দর ছোট ছোট পুঁথির মুক্ত দিয়ে গাঁথা 2টি সাদা মালা। এরপরে 9 আছে কম বেশি 7টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 9-1 যেটা আছে সে গান কি কলকাতা শহরে হাটে জমবে। কোন গানের কথা বলা হয়েছে। সে গান কলকাতা শহরে হাটে জমবে না, কবির এমন ভাবনা কেন। এর উত্তর হলো, এখানে বর্ষামঙ্গল উৎসব উপলক্ষে গানের কথা বলা হয়েছে। কলকাতা শহরের মতো ব্যস্ত এবং ইট কাঠের জঙ্গলে গান জমে না, কারণ ভালো গান পরিবেশনের জন্য ভালো পরিবেশের দরকার। তাই কবির মতে শান্তিনিকেতনে যেভাবে বর্ষামঙ্গল জমে ওঠে, কলকাতা শহরে তা জমে ওঠা সম্ভব নয়। এরপরে যেটা আছে 9-2 কিন্তু নৃপেন্দ্রবাবুর ফরমাস শুনতেই হলো। নৃপেন্দ্রবাবুকে তাঁর ফরমাস কে ছিল, কিভাবে তা শুনেছিলেন লেখক। এর উত্তরগুলি হলো, নৃপেন্দ্রবাবু হলেন স্বনামধন্য বেতার বিশেষজ্ঞ শ্রী নৃপেন্দ্র মজুমদার মহাশয়। নৃপেন্দ্রবাবু লেখককে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য নির্দিষ্ট চেয়ারে বসে
বেতার যন্ত্রের মুখ রেখে কলকাতাকে একবার ডাকতে ফরমাস করেছিলেন। প্রথমে লেখক নৃপেন্দ্রবাবুর কথা মতো উক্ত চেয়ারে বসতে দ্বিধা প্রকাশ করেন, তবে যখন অনুভব করেন যে তার কণ্ঠস্বরে সূক্ষ্ম যন্ত্রটি বিদীর্ণ হয় কিনা পরীক্ষা করার জন্যই এই প্রকার নির্দেশ দেওয়া হয়েছে, তখন তিনি কবির জন্য নির্দিষ্ট চেয়ারে বসে এবং বেতার যন্ত্রে মুখ রেখে কলকাতাকে আহ্বান জানান। এভাবেই লেখক নৃপেন্দ্রবাবুর ফরমাস শুনেছিলেন। এরপরে 9-3 যেটা আছে, এটাতে বড় বেশি ভাবতে হলো না। কার স্বগোক্তি, কাকে বেশি ভাবতে হলো না কেন? এর উত্তরগুলি হলো, উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিন্তাশীল নাট্যাংশ থেকে গৃহীত। নরহরির মায়ের স্বদোক্তি, নরহরিকে বেশি ভাবতে হলো না। মায়ের কাশি যাওয়ার প্রসঙ্গে নরহরি প্রথমে গুরুত্ব দেয়নি, তাই তাকে প্রথমে ভাবতে হয়নি। এরপরে যেটা আছে 10-এর আগে, কম বেশি 7টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 10-এর আগে 1 রয়েছে, আমারও শুনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। কোন সুরের কথা বলা হয়েছে? তাকে বিচিত্র বলার কারণ কি? কেনই বা সে সুর কবির রক্তে ধ্বনিত হয়? এর উত্তরগুলি হলো, উদ্ধৃত অংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারতীয় কবিতা থেকে সংগৃহীত। এখানে কবি ভারতবর্ষের মূল সংস্কৃতি, যেসব সংস্কৃতি মিলনে গড়ে উঠেছে, সেই বিচিত্র সুর এর কথাই বলেছেন। সুদৃঢ় অতীত থেকে ভারতবর্ষের বুকে নানা জাতি, নানা ধর্ম ও নানা সম্প্রদায়ের মানুষ নানা সময়ে নানা বৈচিত্র্য নিয়ে এসেছে। এদেশে এসে এদেশের ঐক্যের মন্ত্রে দীক্ষিত হয়ে ভারত সত্তায় তারা একত্রে মিলিত হয়ে আত্মার আত্মীয় হয়ে গিয়েছে, তাই বিচিত্র বলা হয়েছে। গিরিপর্বত মরুপথ পেরিয়ে যুদ্ধের উন্মত্ততা নিয়ে রণদামামা বাজিয়ে বহু বিদেশি জাতি এদেশে আক্রমণ করেছিল সাম্রাজ্য প্রতিষ্ঠা ও লোভের বশবর্তী হয়ে, কিন্তু এদেশের মূল মন্ত্রে দীক্ষিত হয়ে তারা একদিন এদেশের মাটি ও মানুষকে ভালোবেসে এদেশেরই একজন হয়ে গিয়েছে। তাই কবি তাদের মধ্যে তার আত্মার আত্মীয়কে খুঁজে পান, আর সেই কারণেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুর কবির রক্তে ধ্বনিত হয়। এরপরে 10-এর দাগে 2 যেটা আছে, দিন ফুরলো কবিতাটি কার লেখা? কবিতাটির ভাববস্তু সংক্ষেপে লেখো। এর উত্তরটি হলো, দিন ফুরলে কবিতাটি শঙ্খ ঘোষের লেখা। এরপরে যেটা আছে কবিতাটির ভাববস্তু, এটা আমরা এখান থেকে লিখে দেব। দিন ফুরলে বলতে দিনের অবসান বা সূর্য ডুবে যাওয়াকে বোঝানো হয়েছে। দিন ফুরলে সন্ধে নামে অন্ধকার একটু একটু করে ঢেকে ফেলতে থাকে সমস্ত জগৎকে। শিশুদের কাছে এ মহাজগৎ এক খেলাঘর। নিয়মবদ্ধ জীবনের বদলে শিশুদের পছন্দ খোলামেলা মুক্ত জীবন। দিনের প্রতিটি অংশ বড়দের নিয়মে বাঁধা, একমাত্র বিকেলটুকুই শিশুদের মুক্তির আশ্বাস দেয়। খোলা মাঠে বা পার্কে খেলাধুলায় মগ্ন হয় তারা। তারপর বিকেল ফুরোয়, সূর্যি ডোবে, অমনি তাদের মন খারাপ হয়। তারা বলে, সূর্যি নাকি সত্যি নিজের ইচ্ছে ডুব দিয়েছে, সন্ধে হলো দুচ্ছাই। সন্ধে নামা মানে খেলার প্রহর শেষ, তাই সন্ধে নামা ছোটদের ঘোর অপছন্দ। সূর্যাস্তের রঙের খেলা দেখার অবসরও নেই তাদের। বড়দের তৈরি নিয়মের জগতে তারা যে আবদ্ধ, অতএব ঘরে ফেরার তারা শত অনিচ্ছাতেও নিয়মবদ্ধ জীবনে ফিরে আসে। বাবার তিরস্কার, মায়ের বিরক্তি, এজন্য দিন ফুরলো শিশুদের অপছন্দ। শিশু মনের এভাবে গোপন জগতের প্রকাশ ঘটেছে এ কবিতায়। এরপরে যেটা আছে 10-এর দাগে 3, বইটই কবিতায় টই কোথায় কোথায় থাকে তা কবিতা অবলম্বনে লেখো। এর উত্তরটি আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা এটাও খাতায় লিখে নাও। বইটই কবিতায় টই থাকে রোদ মাখানো গাছের ডালে পাতায়, দিগন্ত ছোঁয়া খোলা মাঠে, অন্ধকার মেঘে বিদ্যুতের ঝলকানিতে, দিঘির জলে বৃষ্টির ফোঁটায়, পাখির ডানায়, ছোটদের মিষ্টি হাসিতে। এরপর এটা আছে 11 দাগে, কম বেশি 7টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 11-1 আছে, এই সব সেই পাবে, কে পাবে,
কি জিনিস সে পাবে, কেন পাবে? এর উত্তরটি হলো হোটেলওয়ালা অর্থাৎ হোটেলের মালিক সব জিনিস পাবে। খেলা দেখানোর পর হোটেলওয়ালাকে দেখে দর্শকরা উপহার স্বরূপ যে ফুল, ফল, লাঠি, মাথায় দেওয়া চৌকা, বাতাসার ঠোঙা, রুমাল, গামছা, পয়সা প্রভৃতি জিনিস দিয়েছিল সেগুলি সব সে পাবে। কেন পাবে? এর উত্তরটি হলো তার আজ জন্মদিন আর সেই উপলক্ষে খেলা দেখানো হয়েছিল, তাই এসব সেই পাবে। এরপরে যেটা আছে 11-2 যেটা আছে ফরিদের রানীর সঙ্গে মাকুর বিয়ে কিভাবে সম্পন্ন হয়েছিল? এর উত্তরটি হলো ফরিদের রানী খেলা দেখানো শেষ হলে রানীকে পিঠে নিয়ে 2 ঘোড়া বড় বড় আলোর নিচে এসে হাঁটু গেড়ে বসে। তখন অধিকারী মশাই ফরিদের রানীকে হাত ধরে নিচে নামায়। এরপর বাজনার সঙ্গে সঙ্গে মাকুও নাচতে শুরু করে। সং বেতের ঝুড়িতে 2 গাছি মোটা গোড়ের মালা আর বরের মাথায় টোপট নিয়ে আসে। খুব জোরে জোরে বাজনা বাজাতে থাকে বাজনদাররা। গাছ থেকে থোকা থোকা ফুল ঝরে পড়তে থাকে। এই সময় মহা ধুমধামে মাকুর সঙ্গে ফরিদের রানীর বিয়ে হয়। এরপরে যেটা আছে 12 দাগে পুজোর ছুটি কেমন কাটালে তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। এই যে তোমরা এইভাবে এটা লিখে দিতে পারো। এই যে তোমরা দেখে নাও। এরপরে যেটা আছে অথবা অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র রচনা করো। এর উত্তরটি হলো এই যে ছুটির আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে পত্র রচনা করো। এইভাবে তোমরা লিখে দেবে, দেখে নাও। এরপরে 13 দাগে আছে এক কথায় প্রকাশ করো যে কোনো 4টি। 13-1 যেটা আছে আয় বুঝে ব্যয় করে, যেটা হবে মিত্র ব্যয়। এরপরে 13-2 যেটা আছে ইতিহাস জানেন যিনি, এটা হবে ঐতিহাসিক। এরপর 13-3 আছে কুকুরের ডাক, এটা হবে বুককন। এরপরে 13-4 যেটা আছে রাত্রিকালীন যুদ্ধ, এটা হবে সৌপ্তিক। এরপরে 13-5 আছে ঋতুতে ঋতুতে যোগ্য করেন যিনি, এটা হবে ঋত্বিক। এরপরে অথবা এটা আছে অর্থ লিখে নিচের বাগধারাগুলিকে বাক্যে প্রয়োগ করো যে কোনো 4টি। 13-1 যেটা আছে ভাগের মা। এই যে ভাগের মা হচ্ছে যৌথ ব্যাপার। 5 ভাইয়ের বাড়ি কি সহজে মেরামত করা যায়? সকলের মত নিতে হবে। কথায় বলে ভাগের মা গঙ্গা পায় না। এগুলি থেকে তোমরা যে কোনো একটি বলে দেবে। এরপরে যেটা আছে 13-2 টাকার কুমির, এটা হবে এই যে টাকার কুমির বিপুল সম্পত্তির অধিকারী নিতাই বাবু যে একজন টাকার কুমির তা তার বেশভূষা দেখলে বোঝাই যায় না। এরপরে যেটা আছে 13-3 যেটা আছে 9-6, এটা হবে এই যে 9-6 বিশৃঙ্খল বা তঞ্চনঞ্চ বন্ধুদের পাল্লায় পড়ে বাবার টাকা 9-6 করলে ভবিষ্যতে বিপদে পড়তে হবে। এরপরে এটা আছে 13-4 বালির বাঁধ। এই যে বালির বাঁধ ক্ষণস্থায়ী বস্তু, ন্যায় সাম্রাজ্যে অন্যায় একদিন বালির বাঁধের মতো ভেঙে পড়বে। এরপর এটা আছে 13-5 শিরের সংক্রান্তি। শিরের সংক্রান্তি হচ্ছে যে আসন্ন বিপদ, এখন আমার শিরের সংক্রান্তি অবস্থা, সামনেই বার্ষিক পরীক্ষা, এতটুকু সময় নষ্ট করার অবকাশ নেই। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে যে 1 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য।